যদি কোনো একটা ফুল নিয়ে মাঝখান দিয়ে ছিঁড়ে দিই, তাহলে দুপাশে যতগুলো ফুলের পাতা পড়বে সেটা হচ্ছে গিয়ে এই দুটো সংখ্যার রেশিও। বা গাছের যে ডাল হয়, আগের ডাল আর পরের ডালের মধ্যে যে অ্যাঙ্গেল হবে সেটাও এই রেশিও, গোল্ডেন রেশিও। ইনফ্যাক্ট মানুষের যে এই মিস ইউনিভার্স, মিস্টার ইউনিভার্স প্রতিযোগিতা হয় না, সেখানে যে সৌন্দর্য, মানুষের সৌন্দর্য মাপা হয় তার মুখের হাইটের সঙ্গে লেন্থের যে রেশিও, সেটা গোল্ডেন রেশিওর কত কাছাকাছি আছে সেটা দিয়ে তার সৌন্দর্যকে ব্যাখ্যা করা। এবং এই গোল্ডেন রেশিওকে রিলেট করে স্পাইরাল তৈরি করা হয়, যেগুলো সূর্যমুখী ফুলের ভেতরে দেখা যায় একটা, বা শামুকের ভেতরে যে রিংগুলো তৈরি হয় সেগুলো সবই এই ফিবোনাচি স্পাইরাল। এটা মানে এটা একটা অসাধারণ সিরিজ যেটাকে মানুষ রিকগনাইজ করেছিল, কিন্তু এইটা অ্যাকচুয়ালি পিঙ্গলা আবিষ্কার করে ফেলেছে। এবং ভারতবর্ষে আরো বীরাঙ্কা, হেমচন্দ্র, গোপাল, এরা প্রত্যেকেই কিন্তু এই ইয়েটাকে আবিষ্কার করেছিল। ফিবোনাচি সিকোয়েন্স নিয়ে প্রেমানন্দ সিং এর একটা, এটা খুব বিখ্যাত একটা পেপার, যেটা উনি হিস্টোরিকা ম্যাথমেটিকা বলে একটা জার্নাল আছে সেইখানে লিখেছিলেন। এবং সেইখানে দেখো একটা বাংলাতেও উদ্ধৃতি আছে যে ফিবোনাচি 1202 খ্রিস্টাব্দ, হ্যাঁ, তার আগে বীরাঙ্ক, গোপাল, হ্যাঁ, এবং হেমচন্দ্র সকলেই তথাকথিত ফিবোনাচি সংখ্যা এবং তার নির্মাণ বিধি ধারণা করে গেছে। মানে এটা কিন্তু একদম এগুলো সব রিটেন ডকুমেন্টেড হিস্ট্রি, যে ভারতবর্ষে এগুলো নিয়ে কাজ হয়েছে, এমন নয় যে ভারতবর্ষ এগুলোকে কোনদিন ছোঁয়। আচ্ছা, স্কোয়ার রুট করা, স্কোয়ার রুট মানে হচ্ছে গিয়ে ধরো কোনো জিনিসের বর্গমূল বের করে, বর্গমূল যেমন 4 এর বর্গমূল করতে গিয়ে 2 করবে সমস্যা, বা 9 এর বর্গমূল কত 3, তাই না? যেগুলো স্কোয়ার নাম্বার সেগুলো বর্গমূল করা খুব সহজ, 25 এর 5। কিন্তু যেগুলো বর্গমূল করা স্কোয়ার নাম্বার নয় সেগুলোকে ধরা কিন্তু খুব কঠিন। সেইগুলো ইন্ডিয়ানরা কিন্তু ধরার চেষ্টা করেছিল, এবং সেখানে স্কোয়ার রুট বের করার জন্য আর্যভট্ট এবং মানে অনেক অন্যান্যরাও অনেক প্রসেস বলেছিল। তার মধ্যে একটা প্রসেস আমি এখানে ইন্টারেস্টিংলি দেখানোর চেষ্টা করেছি। মানে আর্যভট্টের আইডিয়াটা কি ছিল, এটা সবটা বোঝার দরকার নেই, আমি জাস্ট দেখো আমরা যদি এরকম ভাবে বোঝার চেষ্টা করি যে 2 এর রুট বের করতে দিয়েছে, 2 এর রুট কত হতে পারে, 1 এর থেকে বেশি হবে, এটা সব আমরা জানি। কিন্তু 2 তো তার মানে 2 এর রুট নিশ্চয়ই 2 এর থেকে ছোট হবে, তার মানে এমন একটা কিছু হবে যেটা 1 এর থেকে বড়, 2 এর থেকে ছোট। তাহলে 1 এর থেকে বড়, 2 এর থেকে ছোট, মাঝামাঝি কি আসে 1.5। মানে 1.5 যদি আমরা ভাবি, তাহলে 1.5 যদি 1.5 কে 1.5 দিয়ে গুণ করি, দেখো 2.25 চলে আসে, তাহলে 2 এর থেকে বেশি। তাহলে ওই যে 1 এর সঙ্গে যেটা এক্সট্রা হবে সেটা 1 এর 2 হবে, মানে 0.5 হবে, 0.5 এর থেকে ছোট হতে হবে। তাহলে আমি বললাম সেটা 1/3, 1 এর 3, তার জন্য তো সেটা ধরে 1 প্লাস 1 এর 3, কিন্তু সেটা করলে আমার একটু কম চলে আসে। তাহলে উনি কি বলেন, তাই 1 প্লাস 1 এর 3 প্লাস সামান্য একটা জিনিস x। এবার এরকম ভাবে আস্তে আস্তে করতে করতে দেখো একটা পুরো সিরিজ তৈরি করে ফেলেছে। এরকম ভাবে এই করতে করতে উনি একটা অসম্ভব সুন্দর সিরিজ তৈরি করে ফেলেছে। এবং এই নাম্বারটা, এই যে নাম্বার অ্যাকিউরেট আপ টু 30th প্লেস, রিমার্কেবল 30th প্লেস, মানে অনেক ইয়েরা হয়তো মাত্র মানে 2.3 পর্যন্ত এটার ক্যালকুলেশন করেছিল, কিন্তু আপ টু 13 ডেসিমাল উনি ক্যালকুলেট করেছেন। এবং সেই ক্যালকুলেশনটা মানে সূত্রের যে আইডিয়া সেটা ছিল, এখানে বলছে যে এই যে মানে অ্যাপ্রক্সিমেশন ওয়াজ ডান বাই ডেভিড হেনসন অফ কর্নেল ইউনিভার্সিটি। উনি এইটা দেখিয়েছেন
কিভাবে আর্যভট্ট করেছে। মানে ভাবতে পারছো যে কর্নেল ইউনিভার্সিটির একজন প্রফেসর, ম্যাথমেটিক্সের প্রফেসর আর্যভট্টের বিয়েটা নিয়ে এরকম ভাবে কথা বলছে, তো মানে ভাবতেই হয় আমাদের যে কি অসাধারণ কাজ। আচ্ছা, অ্যালজেব্রা বা আমাদের দেশে যেটাকে নাম বলা হতো বীজগণিত, তোমরা ছোটবেলায় পড়েছো ক্লাস 6-7 থাকতে বীজগণিত নামটা, এক্স যেখানে প্রথম হাতে এসেছিল, তাই না? এই যে নামটা মানে কোথা থেকে এসেছিল অ্যালজেব্রা, এই কথাটা প্রথম যে মানে আল-খোয়ারিজমি, যার নাম আমি বারবার বলেছি, এবং মোহাম্মদ ইবনে মুসা, এরা দুজন প্রথম যারা এই বাগদাদ এর এরিয়াতে ভারতবর্ষের বইগুলোকে ওনারা ট্রান্সলেট করেন। এই যে আল-খোয়ারিজমি তিনটে বই লিখেছিলেন, আমি আগে বললাম না, তার মধ্যে একটা নাম হচ্ছে কিতাব আল-জাবার উল মুকাবলা। এটা খুব অদ্ভুত, মুকাবলা মানে আজি মানে তোমার কারোর সঙ্গে একটা মারপিট হচ্ছে। বেসিক্যালি এটা হচ্ছে গিয়ে বুক অফ ম্যানিপুলেশন, ম্যানিপুলেট করা হচ্ছে, সেই জন্য মুকাবলা। আর যে দুটো বই লিখেছিলেন সেটার নাম হচ্ছে কিতাব আল হিসাব আল হিন্দি, হিন্দি আল হিন্দি মানে হিন্দুস্তান থেকে বুক অফ ইন্ডিয়ান ম্যাথমেটিক্স। আর একটা হচ্ছে জিজ আল সিন্ধি, জিজ আল সিন্ধি মানে হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল টেবিল অফ ইন্ডিয়া। তো এই যে তিনটে বই উনি লেখেন, এই মানে এই যে কিতাব, এই যে জাবার আল মুকাবলা, এইটা থেকে উনি লিখছেন যে আল জাবার, আল জাবার মানে হচ্ছে বেসিক্যালি বোন ফিক্সিং, মানে হাড় ভেঙে গেলে জোড়া দেওয়া যে প্রসেস, সেটাকে আল জাবার। সেইখান থেকে আল জাবরা, আল জাবরা কথাটা সেখান থেকে এসেছে, যেটা কিনা ভারতবর্ষে বীজগণিত বলে প্রচলিত ছিল। এবং এটা যে জন ওয়ালেস ইংলিশ ম্যাথমেটিশিয়ান, উনি প্রথম বলছেন যে এটা গ্রিকদের থেকে আসে, কারণ ওর লেখাতে সম্পূর্ণ ইন্ডিয়ান সমস্ত আইডিয়া গুলোতেই আছে, গ্রিকরা এইসব জিনিস আবিষ্কারই করতে পারে। তো সেইটাই বলা। তো লীলাবতী হচ্ছে গিয়ে তার ভাস্করাচার্যের, যেটা বলছিলাম যে একটা অসাধারণ বই, যার মধ্যে বীজগণিত একটা খুব ইম্পর্টেন্ট পার্ট ছিল, যে সেখানকার একটা ছোট্ট পোয়েম আমি তুলে ধরেছি, যে ম্যাথমেটিক্স কিভাবে মানুষের মধ্যে সাধারণ আইডিয়া দিয়ে উনি চালানোর চেষ্টা করেছিলেন। ওনার মেইন নামে বইটা লিখেছিলেন, বলছেন যে a fifth part of swarm of bees come to rest, মানে অনেকগুলোর মধ্যে 1/5 অংশ রেস্টে কোথায়, অন দ্য ফ্লাওয়ার অফ কদম, মানে কদম ফুলের উপরে বসেছে 1/5 অংশ। আর কোথায় শালিম, যে চিলিন্দা ফুল, এর উপরে 1/3 বসেছে 1/3 অংশ। 3 times the difference between these two আর কোথায় বসেছে, মানে এই দুজনের মধ্যে যে ডিফারেন্স তার 3 গুণ বসেছে হচ্ছে গিয়ে ফ্রুতজ, আরেকটা রকম ফুলের। আর একটাই শুধুমাত্র ঘুরে বেড়াচ্ছে। মানে অঙ্ককে কতটা মানে একটা সুন্দর স্বাভাবিক মানে দৈনন্দিন চিত্রের মধ্যে আগে এঁকে ফেলা, তাহলে লাস্টে সেটাই বলছেন যে অ্যাট্রাক্টেড বাই দ্য পারফিউম অফ দ্য জেসমিন ইন ব্লুম, সব ফুলগুলোর মধু খাওয়ার জন্য ওরা আকৃষ্ট হয়ে গেছে। টেল মি ও বিউটিফুল গার্ল, হাউ মেনি বিজ ওয়্যার ইন দ্য সোয়াম। মানে যেহেতু ওনার মেয়েকে নিয়েই লেখা, ওইটা ওনার মেয়ের উদ্দেশ্য করেই প্রত্যেকটা কোয়েশ্চেন গুলোকে করা ছিল। 272টা কোয়েশ্চেন আছে। এবং if you do this calculation, যে 1/5 x যদি আমাদের আননোন হয় টোটাল, তাহলে 1/5 x হচ্ছে গিয়ে আমার কদমে বসেছে, সিলিন্ডারে বসেছে 1/3 x, আর 1/3 মাইনাস 1/5 x এর 3 গুণ করবে ওই ফ্রুতজের, তাই না? তাহলে আর একটা বাদ আছে, তাহলে এতগুলো মিলে হচ্ছে কি x হবে, সবকটার টোটালটা হচ্ছে x, তাহলে x এর ভ্যালু 100।
এটা থেকে বীজগণিত ভারতবর্ষে ছিল। এটা একটা খুব সহজ একটা এক্সাম্পল, এর মতন অনেক এক্সাম্পল আছে। এবং দৈনন্দিন জীবনে রাজা, ঘোড়া, হাতি, বাঘ, পদ্ম ফুল, হ্যাঁ, মধু খাচ্ছে, মৌমাছি, এভরিথিং এইরকম জিনিস। সাম অফ সিরিজ যেটা আমরা বলছিলাম, যে নাম্বারের লেখা নিয়ে অনেক, এইগুলো নিয়ে অনেক কাজ হয়েছে, যেগুলো আজকের দিনের মডার্ন ম্যাথমেটিক্সে খুব ইম্পর্টেন্ট নাম্বার থিওরিতে। সাম অফ সিরিজ কারা কারা করেছেন তাদের নাম, আমি রামানুজনের নাম আমরা লাস্টে লিখেছি, কিন্তু যদিও উনি মডার্ন ডেজেরই ম্যাথমেটিশিয়ান, কিন্তু হি ইজ ওয়ান অফ দ্য লেগেসি অফ আওয়ার ইন্ডিয়ান ম্যাথমেটিক্স। এরা হচ্ছে ব্রহ্মগুপ্ত, ভাস্করাচার্য, মাধবাচার্য, সলিউশন অফ কোয়াড্রেটিক ইকুয়েশন। তো ভাস্করাচার্য, মানে শ্রীধরাচার্য, যে তাদের নাম আমরা ছোটবেলা থেকে শুনেছি, তাই না? এরা প্রত্যেকেই এই কাজগুলো করেছে। কোয়াড্রেটিক ইকুয়েশন কিরকম দেখতে হয়? কোয়াড্রেটিক মানে দ্বিঘাত সমীকরণ, মানে কোন জিনিসের পাওয়ার যদি 2 হয়, তো এই জন্য x স্কয়ার এরকম যদি ইকুয়েশন সলভ করতে হয়, তাহলে কিভাবে করতে হবে এরা বলেছিলেন, এবং আমরা জানি ছোটবেলায় থেকেই আমরা শ্রীধরাচার্যের মেথডটা পড়ে এসেছি, তাই না? আচ্ছা, জিওমেট্রি খুব ইম্পর্টেন্ট আরেকটা জায়গা, এরিয়া, যেখানে আমরা এই জিনিসটাকে সলভ করার চেষ্টা করেছি, মানে সূত্র যেটা আমরা বলছিলাম। এই ছবিটা দেখে বোঝা যাবে যোগ্য বেদি, আমরা বলছিলাম না যোগ্য বেদি তৈরি করার ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট ছিল, এবং কত ক্রিটিক্যাল যোগ্য বেদি মানুষ তৈরি করতো উইথ প্রপার মেজারমেন্ট, সেইটা এখান থেকে কিন্তু বোঝা যায়। এই জিনিসটা তো ওইটাকে এই ফ্যালকন বা বাজ, এটা হচ্ছে সবচেয়ে কঠিন বা পূর্ণ। এই স্টাইলগুলোকে মানে মারতে গেলে ওই ইটের প্রত্যেকটা মাপ কিন্তু তাদের জানতে এবং তৈরি করতে। ইনফ্যাক্ট এই যে ছবিটা দেখে বোঝা যাবে সেনা সিটি, যেখানে উত্তরাখণ্ডে, এখানে কিন্তু এটা আবিষ্কার হয়েছে, এইটা ফলনটা। সো এক্সাক্ট মাপে এইগুলোর মেজারমেন্ট যা সূত্রে আছে, এক্স্যাক্টলি সেই মেজারমেন্টে এই জিনিসগুলো পাওয়া গেছে। তাহলে কতটা জিওমেট্রিক্যালি মেজার করার ক্ষমতা এদের ছিল ভাবতে পারছো? বা এই যে সূত্রে আরো একটা জিনিস ছিল, যে স্কোয়ার ইনসাইড এ সার্কেল, মানে এখানে পাই এর ক্যালকুলেশন খুব ভালো না জানলে কিন্তু এগুলো করা যাবে, পাইকে ভালোভাবে ক্যালকুলেট করতে হবে। তো সেইগুলো আমাদের কিন্তু সমস্ত কিছু ডকুমেন্টেড আছে, আমরা যদি জানতে চাই আমাদের কাছে জানার অভাব। এবং সূত্রে আরো একটা খুব ইম্পর্টেন্ট থিওরি হচ্ছে কি পিথাগোরাস থিওরি। পিথাগোরাস যার নামে খুব বিখ্যাত, যে আমরা কি জানি একটা সমকোণী ত্রিভুজ যদি থাকে, তার অতিভুজের স্কয়ার হচ্ছে লম্ব আর ভূমির স্কয়ারের যোগফলের সমান। কিন্তু এটা আমাদের সূত্রে, মানে মানব সূত্র বলো বা উদাহরণের সূত্র বলো, সেখানে সমস্ত কিছু কিন্তু ভাস্করের সূত্রে এই জিনিসগুলো ছিল। ট্রিগোনোমেট্রি আমরা যেটা বলছিলাম, যে ট্রিগোনোমেট্রিক্যালি আর্যভট্ট কিন্তু প্রথম যে সাইন টেবিল আবিষ্কার করেছে। ট্রিগোনোমেট্রিতে কোথায় কাজে লাগে? অ্যাস্ট্রোনমি করতে, প্ল্যানেটের অবস্থান জানতে। কারণ তখনকার দিনে জ্যোতিষ চর্চাটা, ভারতবর্ষে ফলিত জ্যোতিষের চর্চাটা প্রচন্ড বেশি হতো। কারণ কোথাও বেরোতে যাবে, তাহলে দিনক্ষণ দেখা, কোনো অনুষ্ঠান হবে তার জন্য শুভ মুহূর্ত দেখা, এইগুলোর কারণে ভারতবর্ষে কিন্তু গ্রহ নক্ষত্রের অবস্থান জানাটা খুব জরুরি ছিল। এবং সেই কারণে এই গ্রহ নক্ষত্রের অবস্থান কিন্তু জানবার জন্য সাইন টেবিল, আজকের দিনে ট্রিগোনোমেট্রিক যে সাইন, কস, ট্যান, থিটা, এই অ্যাঙ্গেলগুলো জানা, যে আমার, কারণ আমি যে লেভেলে আছি আর একটা তারা যেখান থেকে আছে সেখানের মধ্যে কতটা অ্যাঙ্গেল আছে, সেটা সাইন কত হবে, এগুলো জানাটা খুব জরুরি ছিল। এবং তখনকার দিনে যেটা বলতো তাকে বলা হতো জ্যা,
সাইনকে বলা হয় জ্যা। জ্যা মানে হচ্ছে কি বেসিক্যালি আমাদের যে বক্রতা, ধনুকের যে ধনুক যে বেঁকে যায় সেই বক্রতাকে জ্যা আমরা বলতাম, কিন্তু এইটা পার্শ্বিতে গিয়ে হয়ে যায় জীবন। সেখান থেকে বেসিক্যালি যে মানে পকেট, এই ট্রান্সফরমেশনটা এরকম ভাবে হয়ে গেছে। এবং সেখান থেকে লাতিনে যখন যায় সেটা হয়ে যায় সিনাম, জেপ থেকে সিনাম হয়ে গেছে, এবং সিনাম থেকে সাইন, ইটালিতে গিয়ে ইংলিশে গিয়ে সাইন। তো জ্যা থেকে শুরু হয়েছিল কথাটা অ্যাকচুয়ালি জ্যা এবং কোটি জ্যা। আজকের দিনে সাইন আর কোসাইন যাকে বলা হয় তাকে জ্যা এবং কোটি জ্যা বলা হয়। এই যে ছবিটা দেখলে বোঝা যায় যে এখান থেকে আমরা যদি একটা তারা ডিসটেন্সকে মাপার চেষ্টা করি তাহলে এটাকে বলা হয় কোটি জ্যা, কোসাইন, আর এটাকে বলা হয় জ্যা বা সাইন, ওই এটা রেসপেক্টে। আর এই যে টেবিলটা দেখতে পাচ্ছ, এই টেবিলটা আর্যভট্টের তৈরি করা টেবিল। প্রথম এই যে ইয়েলো কালারে যেগুলো দেখা যাচ্ছে দেখো, মডার্ন নাম্বারের সঙ্গে এক করে পার্থক্য আছে, মাত্র একের পার্থক্য, বাকিগুলো সেম। তাহলে বুঝতেই পারছো যে ভারতবর্ষে এই ম্যাথমেটিক্যাল মানে অ্যাডভান্সমেন্ট কোন লেভেলে তৈরি হয়েছে, এবং পাঁচকড়া রো সাইনকে কিভাবে ক্যালকুলেট করতে হয় তার একটা আইডিয়া উনি দিয়েছিলেন একটা পোয়েট্রির মাধ্যমে। এটা দেখে কোনদিন বোঝা যাবে যে সেখানে এই ইকুয়েশনটা লেখা আছে, এই লাইনগুলো দেখলে অ্যাকচুয়ালি এই ইকুয়েশনটা উনি এই লাইনগুলোর মধ্যে বলেছেন। মজার ব্যাপারটা হচ্ছে এইটা যে সংস্কৃতটা জানাটা আমাদের এই কারণেও খুব জরুরি। হয়তো আমিও যে সব জানি তা নয়, কিন্তু মানে চেষ্টা করি পড়ার, মানে নিজেদের জিনিস জানার জন্য এটা খুব জরুরি। কোনো সময় যদি মনে করো ক্যালকুলাস, which is a very important thing, যেটা ভারতবর্ষে ক্যালকুলাস যেটা মডার্ন ক্যালকুলাস তারও কিন্তু শুরু ভারতবর্ষে হয়েছিল, এবং সেটা মানে একটা বড় শ্রেয় যায় যার নামে, তার নাম হচ্ছে মাধবাচার্য, যিনি কেরালা স্কুল অফ ম্যাথমেটিক্সের শুরু করেছিলেন। কেরালা স্কুল অফ ম্যাথমেটিক্স আজকের দিনেও মানে সেটা যথেষ্ট উন্নত ম্যাথমেটিক্যাল স্কুল ছিল ভারতবর্ষে, এবং তার পরপর অনেক বড় বিদ্যার্থীরা ছিলেন মাধবের পরে, তার ছাত্ররা এবং নীলকণ্ঠ, সৌম্যজি, এরা অনেকে ছিলেন যারা মাধবের নিজের লেখা কোনো বই পাওয়া যায়নি, কিন্তু ওনার চিত্রদের লেখা মাধবের আইডিয়া সব পাওয়া গেছে। এবং সেইখানে উনি এই ইনফাইনাইট সিরিজ নিয়ে কথা বলেছিলেন। আজকের দিনে আমরা যে পাইকে ক্যালকুলেট করি, সেই পাইয়ের মডার্ন ক্যালকুলেশন ইনফাইনাইট সিরিজ দিয়ে, এইটা আগে এটাকে লিবনিজ সিরিজ বা গ্রেগরি সিরিজ বলা হতো, কারণ গ্রেগরি বা লিবনিজ ওরা আবিষ্কার করেছিলেন অনেক পরে 16th সেঞ্চুরিতে, কিন্তু মাধব এটা অনেক আগে ভারতবর্ষে করে ফেলেছিলেন। আজকের দিনে এটাকে মাধব গ্রেগরি সিরিজ বা মাধব লিবনিজ সিরিজ বলা হয়, এই পাই ক্যালকুলেট করার জন্য এরকম ভাবে। এবং উনি মজার ব্যাপার এইটা বোঝানোর জন্য যে গল্পটা বলেছেন সেটা খুব ইন্টারেস্টিং। বলছেন তোমার কাছে একটা কুকুর আছে, তুমি পুকুরে মানে বড় পুকুর আছে, এবং তুমি ওটাতে একটা নৌকা চালাচ্ছ, তুমি পাই কি করে খুঁজবে? তোমার যদি ওই পুকুরটা পুরো লেন্থকে 1 বলো, তাহলে তুমি প্রথমে একবার একদিক থেকে সোজা ওদিকে চলে, তারপরে 1/3 অংশ ফিরে আবার 1/5 অংশ যাও, আবার 1/7 অংশ ফিরে এসো। দেখো তুমি যদি এরকম ভাবে যেতে থাকো, তোমার যদি কুকুরটা এরকম একটা ডাইমেনশনের হয়, তাহলে তুমি এই গেলে, এই 1/3 ফিরলে, 1 ফিট গেলে, আবার 1/7 আসলে, এরকম ভাবে একটা লাইন, একটা পয়েন্ট পাবে যে ভ্যালুটা হচ্ছে π/4। উনি গল্প দিয়ে বলে দিয়েছে, এটা খুব সহজ কথা নয়, এটা বুঝতে সাধারণ মানুষের কারণ আপত্তি থাকবে, তাই না? কিন্তু এই যে এটাকে যদি 1 ধরা হয়, তাহলে 1/3 ভাগ বিয়োগ করো, তার সঙ্গে 1/5 যোগ করো, 1/7 বিয়োগ করো, আবার 1/9 যোগ করো, এরকম করতে করতে তুমি যেটা পাবে সেটা হচ্ছে কি π/, তারপরে 4 দিয়ে গুণ করলে তুমি পাবে।
এটা হচ্ছে গিয়ে এতটাই অসাধারণ একটা সিরিজ বলা যেতে পারে। অ্যাস্ট্রোনমি ওয়াজ এ পার্ট অফ ম্যাথমেটিক্স। আমরা এটা নিয়ে খুব দীর্ঘ আলোচনা করব। হেলিওসেন্ট্রিক যে সোলার সিস্টেম, মানে সূর্যকে কেন্দ্র করে এটা বলার জন্য তোমরা জানো যে গ্যালিলিওকে কি অবস্থা করেছিল, তাই না? 500 বছর পরে চার্চ বলেছে যে আমরা ভুল করেছি, তাই না? অথচ ভারতবর্ষে আর্যভট্ট এবং ব্রহ্মগুপ্ত এরা তো সোলার সিস্টেম কত বড় হবে, মানে এই যে নিজের অক্ষের চারিদিকে পৃথিবী ঘোরে এবং সারা সূর্যটা, মানে সূর্যকে কেন্দ্র করে সমস্ত প্ল্যানেট গুলো ঘুরছে, এগুলো সব এরা বলে দিয়েছে। এবং আমাদের আর্থের নাম হচ্ছে ভূগোল। এটা যে গোল সেটা তো কথার মধ্যেই বলে দিয়েছে, তাই না? তো এই আইডিয়াগুলো, হিলিওসেন্ট্রিক মডেল, যে সূর্যকে কেন্দ্র করে ঘোরা, এই আইডিয়াটা ভারতবর্ষে প্রথম থেকে ছিল, প্রথম থেকে মানুষ বুঝে গেছে। এবং ডায়নামো মোশন অফ আর্থ, মানে প্রত্যেক দিনের মানে যে আর্নিক গতি, বার্ষিক গতি, এই জিনিসগুলোকে মানুষ বুঝে গেছে। তখনকার দিনে উজ্জয়ন ভারতবর্ষের কিন্তু একটা মানে মেজর অ্যাস্ট্রোনমিক্যাল স্টাডিজ একটা কেন্দ্র ছিল। ইনফ্যাক্ট এই জায়গা থেকেই মানে বরাহমিহির, ব্রহ্মগুপ্ত, ভাস্করাচার্য সব একদম মানে সব এই উজ্জয়নের লোক। এবং মজার ব্যাপার হচ্ছে উজ্জয়নের মহাকাল, মহাকাল অ্যাকচুয়ালি মহাকাল কথাটা আরেকটা নাম হচ্ছে কি কিপার অফ টাইম। কালকে যে মেনটেন করে, সময়কে মেনটেন করে, তো সেইটা দিয়ে এই ইয়েতে ভারতবর্ষে খুব ইম্পর্টেন্ট ছিল। তখনকার দিনে গ্রিনিচ বলা হতো, তখনকার দিনে মানে ওয়ার্ল্ডের গ্রিনিচ, যেমন এখন গ্রিনিচ মিন টাইম বলে না, তখন উজ্জয়নকে আমরা মিন টাইম, সারা বিশ্বে এইরকম একটা মিন টাইম ধরার জায়গা ছিল। এবং মহাকাল, ওই জন্য মহাকাল মন্দিরের উপর থেকে উজ্জয়নের ইয়ের থেকে ওই দ্রাঘিমা যেটা যায় সেটাকেই আমরা তখন জিরো করতাম মেরিডিয়ান। তো সেটা তো পরবর্তীকালে অন্যভাবে চলে গেছে। আর এর সঙ্গে রিলেটেড হচ্ছে কি হিন্দু ক্যালেন্ডার, এই ক্যালেন্ডার সিস্টেম বা পঞ্জিকা যাকে আমরা, এই মানে পঞ্চাঙ্গ বা পঞ্জিকা তৈরি করার জন্য মানুষকে প্রচুর ক্যালকুলেশন করতে হতো। কারণ তখনকার দিনে এই যে সোলার সাইকেল, ক্যালেন্ডার 3 রকম হয়। তোমরা যদি জানো যে ক্যালেন্ডার, এটা নিয়ে আবার আরেকটা মানে অন্যরকম, শুধু ক্যালেন্ডারের ইতিহাস নিয়ে গল্প হতে পারে। ক্যালেন্ডার নিয়ে একটা হয় সূর্যকে মানে কেন্দ্র করে যে ক্যালেন্ডার তৈরি হয়, একটা চন্দ্রকে শুধুমাত্র, আর একটা হচ্ছে চন্দ্র সূর্য দুটো। ভারতবর্ষে কিন্তু সূর্যকে নিয়ে, যে সূর্য সিদ্ধান্তকে বেস করে যে ক্যালেন্ডার তৈরি করা হয় সেটা সৌর ক্যালেন্ডার বলা হয়। আর সৌর চন্দ্র ক্যালেন্ডার আছে, যেগুলো আমাদের সমস্ত ইম্পর্টেন্ট পূজা বা ডেটস গুলো তৈরি করা হয়, সেগুলো সব চন্দ্রের তিথিকে ধরা হয়। আর ইসলামিক ক্যালেন্ডারটা পুরোপুরি চন্দ্র ক্যালেন্ডার। সারা বিশ্বে এই সৌর ক্যালেন্ডার এবং সৌর চন্দ্র ক্যালেন্ডার এই দুটোই বেশি চলে। ভারতবর্ষে যেমন সৌর চন্দ্র ক্যালেন্ডারটাই ম্যাক্সিমাম চলে। তো এইটাও আমাদের এখানে বিভিন্ন জায়গায়, এবং সেইখানে নক্ষত্র বর্ষ ক্যালকুলেশন করেছিল, সাইডেরিয়ান মোশন যাকে বলা হয়। হ্যাঁ, মানে শুধু সূর্যের চারিদিকে ঘোরা, মানে দূরে কোনো নক্ষত্রকে একবার প্রদক্ষিণ করছে, এই ক্যালকুলেশনও মানুষ করার চেষ্টা করেছিলেন। এবং লুনার সাইকেলকে অ্যাডজাস্ট করেছিল 3 বছর বছর। সেগুলো ওই জন্য মল মাস বা এইরকম মাসগুলোকে ভারতবর্ষের ক্যালেন্ডারে কিন্তু আছে। হিন্দু কসমোলজি, এই কসমোলজিটা ইন্টারেস্টিং এই কারণে, সেটা নিয়ে আমরা মানে খুব শর্ট ইয়েতে বলা যায় যে এটা হচ্ছে প্রথম জায়গা যেখানে
টাইমকে সাইক্লিক্যাল বলা হচ্ছে। টাইমকে সচরাচর যে কোনো সভ্যতা লিনিয়ার রয়েছে, টাইম এগিয়ে যায়, কিন্তু একমাত্র হিন্দু স্ক্রিপচারেই আছে টাইম ব্যাক করে, মানে সত্য, ত্রেতা, দাপর, কলি, আবার সত্য। এই যে idea of Big Bang and Big Crunch, it is constant. মানে এটা কোনো আজকে যে বিগ ব্যাং নিয়ে আমরা কথা বলি, সেই বিগ ব্যাংটাই প্রথম টাইমের শুরু এটা নয়। ইন্ডিয়ান ফিলোসফিতে কসমোলজিক্যাল আইডিয়াটাই হচ্ছে শুরু এবং শেষ এর কোনো মানে এটা সনাতন, এর কোনো মানে এইটার থেকেই যে শুরু হয়েছে, এই বিগ ব্যাংটাই শুরু তা না, এর আগেও হয়েছে হয়তো, সেটা শেষ হয়েছে, আবার এটা হয়েছে। এরকম ভাবে আমাদের এই সাইক্লিক্যাল টাইমগুলোকে আমাদের দেওয়া হচ্ছে। সো ওকে, তো আমরা এখানে মোটামুটি ভাবে শেষ করতে পারি। এই হচ্ছে গিয়ে আমাদের বইগুলো যেগুলো আমরা অ্যাকচুয়ালি ইউজ করেছি। আমি তোমাদের ইনফ্যাক্ট চাইলে বইগুলো পড়া যায়, আমি নিয়েও এসেছিলাম। সো these are the books I have used. এই হচ্ছে তোমাদের ব্যাপার একটা বই, যেটা হচ্ছে গিয়ে এনশিয়েন্ট হিব্রু সায়েন্স বলে, আর এটা হচ্ছে গিয়ে অলবিরুল ভারত তত্ত্ব। এগুলো সব মার্কেটে অ্যাভেলেবল, তোমরা যে কোনো সময় চাইলেই জোগাড় করতে পারো। এটা হচ্ছে গিয়ে আর্যভট্টের যে আর্যভট্টিয়া বইটি, আর এটা হচ্ছে গিয়ে ভাস্করাচার্যের লীলাও। এগুলো হচ্ছে গিয়ে ভারতবর্ষের একটা মানে কি বলবো হরহর বলা। তো এইগুলোকে তোমরা যদি মনে করো যে ভবিষ্যতে আরো জানতে চাও, তাহলে এই বইগুলো ঘাটতে পারো। আরো বই আছে, এটাই শুধু শেষ নয়। সো থ্যাংক ইউ।